যেমন ধরুন উদাহরণস্বরূপ বলতেছি, আমার কাছে একটি দলিল রয়েছে, ঠিক আছে? ধরুন আমরা আইনের শিক্ষার্থী, আমরা এলএলবি পাস করে ফেলেছি। আপনার কাছে কেউ একজন এসেছে, এসে বলেছে এই হচ্ছে আমার দলিল, আমার দলিলে আমার সম্পত্তিটুকু কতখানি পাবো বা এই দলিলটি অথেন্টিক কিনা আমি কিভাবে যাচাই বাছাই করব? অনেকের মনে প্রশ্ন জাগবে, আইনে কি এগুলো আছে? আইনে এগুলো আছে, কিন্তু আমাদেরকে এগুলো করানো হয় না। কারণ কি? কারণ এগুলো পরীক্ষায় আসে না। আমরা সবসময় করি কি, ওই পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা করি বিধায় আমরা যখনই কোনো দলিল দেখি আমরা হতভম্ব হয়ে যাই যে এই দলিলটা আসলে কিসের দলিল, এই দলিলটা আমরা কিভাবে যাচাই করব। একটি দলিল যাচাই বাছাই করণের ক্ষেত্রে যেমন এই দলিলে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনেক সিগনেচারও রয়েছে, আবার দেখবেন পরবর্তী পেজে কিন্তু স্ট্যাম্পের কোনো মাপকাঠিও নাই। আসলে এটা কোন ক্যাটাগরির দলিল? এটিকে আসলে বাতিল দলিল না এটিকে আসলে কোনো উপযোগিতা নাই? কারণটা কি? আমরা এগুলো যাচাই বাছাই করাটা শিখবো কোথা থেকে? শুধুমাত্র কি একটি আইনদের না, এই ভূমি আইনের সঙ্গে সম্পৃক্ত আরো কিছু আইন রয়েছে যেগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। তার মধ্যে প্রথম যে আইনটি হচ্ছে সেটি কি? রেজিস্ট্রেশন আইন। আমরা যদি রেজিস্ট্রেশন আইন সম্পর্কে ভালো না বুঝি আমরা ভূমি আইনের তাৎপর্যটা কিন্তু বুঝবো না। আবার ভূমি আইনের যে তাৎপর্য আছে সেটিকে যখন আমরা বাস্তবে রূপান্তর করতে যাব তখন আমাদের আবার রেজিস্ট্রেশন আইন লাগবে, স্ট্যাম্প অ্যাক্ট লাগবে, আবার সিপিসি প্রসেসটা লাগবে আমরা যখন এটিকে মামলায় রূপান্তর করতে যাব। এই সব কিছু মিলিয়ে আসলে আইনের গভীরতায় যত আমরা আমাদের এই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে আমরা সংযুক্ত করব, আমরা কিন্তু তত ভালো আইনের শিক্ষার্থী হতে পারবো।